রাস্তাটায় কোনো নেটওয়ার্ক নেই। শুধু জাস্ট চোখ আর কান দিয়ে জঙ্গলকে ফিল করতে পারবে। তারপর আমরা ডিসাইড করলাম গিয়ে যা দেখবো তাই তোমাদের দেখাবো। আচানাকমার টাইগার রিজার্ভ, নাম শুনেই বুঝতে পারছো বাঘের জঙ্গল, কিন্তু এই জঙ্গল ছত্তিশগড়ে। আর আমরা জানি যে বাঙালির বেড়ানোর ক্যালেন্ডারে ছত্তিশগড় খুব প্রথম দিকে আসে না, আর সেটা আসে না বলেই প্রোটোটাইপ ভাঙতে আমরা এবার বেরিয়ে পড়েছি ছত্তিশগড়ের দিকে। সেই ছত্তিশগড়েরই নিয়েই এই সিরিজ, যেখানে আজকে আমাদের জার্নি অম্বিকাপুর থেকে শুরু হচ্ছে আর আমরা যাব আচানাকমার। তাহলে চলে এসো আমাদের সঙ্গে জার্নিতে, ভালো লাগবে। তখন ব্রিটিশ শাসন, সেন্ট্রাল প্রভিন্স মানে আজকের মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে প্রচুর খনিজের সন্ধান পেয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। রুক্ষ পাহাড় জঙ্গল সাফ করে চলছে রেলপথ তৈরির কাজ। হঠাৎ একদিন খবর এলো সব কাজ পণ্ড। সাহেব অফিসার তো রেগেই আগুন। কেন, কি সমাচার? জানা গেল রেল লাইন পাতার কাজে যুক্ত শ্রমিকদের ওপর প্রাণঘাতী হামলা করেছে বাঘ। আচমকা, হিন্দিতে যাকে বলে আচানক, সেই থেকেই আচানকমার। আজ সেই জঙ্গলের উদ্দেশ্যেই আমাদের জার্নি। হ্যালো বন্ধুরা, আজ তোমাদের যে জার্নিটা দেখাবো, আমরা নিশ্চিত ইউটিউবে এই নিয়ে বাংলায় কোনো ভিডিও তোমরা আগে দেখোনি। ছত্তিশগড়ের মালভূমি, অচেনা নদী, শালের জঙ্গল আর রুক্ষ তবু সুন্দর অমরকণ্টক হিল রেঞ্জ, এসব তো থাকছেই। তবে এই পর্বে শুধু জার্নি নয়, তোমাদের দেখাবো দুর্দান্ত এক জঙ্গলের আস্তানা, সরকারি রিসর্ট, কিন্তু যেখানে থাকার খরচ সাধ্যের মধ্যে। কি শুনেই এক্সাইটেড? তাহলে শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু। আজকে আমাদের জার্নিটা খুব বড় নয়। আমরা স্টার্ট করেছি অম্বিকাপুর থেকে আর আমরা যাব আচানকমার। 232 কিলোমিটার, যেটা আমাদের হিসেবে খুব বড় ড্রাইভ নয়। আর এই মুহূর্তে ট্রাফিকের যা কন্ডিশন, তাতে গুগল আমাদের দেখাচ্ছে 4 ঘন্টা 13 মিনিট লাগবে। আমরা ওই 4 ঘন্টা 20 মিনিট, 4.5 ঘন্টা এরকমই ধরেছিলাম। তো 230 কিলোমিটার অ্যাকচুয়ালি জার্নিটা। তো এই হচ্ছে আজকের আপডেট। আর অম্বিকাপুর শহরেও আজকে রবিবারের ট্রাফিক তো মানে বেশ হালকা আর কি। সকাল 9:30, 9:40 নাগাদ আমাদের জার্নি আমরা স্টার্ট করলাম। তারপর যখন যেখানে পৌঁছবো সেই আপডেট তো তোমাদের দিতেই থাকবো। $101.40 লিটার যাচ্ছে ভিভান ফুয়েলস। এটা হচ্ছে আমরা অম্বিকাপুর থেকে স্টার্ট করার পর, জিরোটা দেখে আমরা অম্বিকাপুর থেকে স্টার্ট করার পর লক্ষণপুর বলে একটা জায়গা আছে, সেটা পেরিয়েছি। এরপরে আবার বড় শহর হচ্ছে উদয়পুর। এর মাঝামাঝি জায়গাটা একটু পাহাড়ের ঘাঁটির মতো রাস্তা, জঙ্গল জঙ্গল, সেখানেই এই পাম্পটা।
এখন যেখানে থামলাম, এই থামাটা একেবারেই প্ল্যানের মধ্যে ছিল না, কিন্তু থামতে হলো। কেন থামতে হলো সেটাই তোমাদের দেখাবো। দাঁড়াও, গাড়ি থেকে নামি আগে। বাইরে টেম্পারেচার কিন্তু 40-41 ডিগ্রি। আর যে কারণে এখানে থামলাম সেটা তোমাদের দেখাই। সেটা হচ্ছে এইটা একটা অসাধারণ জায়গা। জলটা দেখো জাস্ট নিচে। আমরা এই মুহূর্তে অম্বিকাপুর থেকে অনেকটা চলে এসেছি, প্রায় 50 কিলোমিটার চলে এসেছি। সামনে এই রাস্তা ধরেই বিলাসপুর চলে যাওয়া যায়। ঘাটি, টিলা, দুপাশে জঙ্গল, এবং সেখানে কিন্তু চিতা ফিতা আছে, আমরা বোর্ডে দেখেছি, বোর্ড দেওয়া রয়েছে। তার মধ্যে দিয়ে আমরা আসছিলাম, তারপর এই ব্রিজটা পড়লো। ওপাশে দুপাশে অসম্ভব সুন্দর একটা পুরো রেঞ্জ। ওপাশে আরেকটা ব্রিজ আছে, সেটাও তোমাদের কাছ থেকে দেখাবো। বাই এনি চান্স এই নদীটার নাম কি কোনোভাবে পাওয়া গেল? এখানে পুরো রাস্তাটায় কোনো নেটওয়ার্ক নেই, কাজেই নদীর নাম জানাতে পারতো একমাত্র গুগল বাবাজি। নেটওয়ার্ক ছাড়া তাকে পাওয়া যাবে না। আসার আগে কোনো জায়গায় রিসার্চ করি, ম্যাপে রাস্তাটা তো দেখায়, এত ডিটেলিংও পাওয়া যায় না। তবে যেটা খুব ভালো লাগছে, আমরা কথা বলছি বা গাড়ি যাচ্ছে তাই তোমরা শুনতে পাচ্ছ না, এখানে চারিদিকে জঙ্গল, ঝিঝির ডাক, আর তার মাঝখান দিয়ে এই নদীটা বয়ে চলেছে। এই অসম্ভব এরকম জায়গা শুধুমাত্র, আবারও বলছি, যারা তোমরা ভারতবর্ষ ফ্লাইটে বা ট্রেনে ঘুরছো তারা হয়তো এগুলো মিস করো। অনেক জায়গা দেখতে পাও, প্রাইম জায়গাগুলো, কিন্তু সেখানে পৌঁছবার পথে যেরকম জায়গাগুলো সব লুকিয়ে থাকে, তো অসম্ভব। জাস্ট দেখো। আচ্ছা, নদীর নাম কিন্তু উদ্ধার হয়েছে। যেখানে পৃথিবীর কোনো কিছু কাজে লাগে না সেখানে সাধারণ মানুষ কাজে লাগে। এই দেখে নাও, এখানে নাম ছিল, নামের বোর্ড উড়ে গেছে, গত হয়েছে। তো এটা হচ্ছে হাফদেও বলে একটা নদী, আর এখানে সামনে কোনো বাঙ্গো ড্যাম বলে কোনো খুব বড় ড্যাম আছে। তো এই নদী আর সেই ড্যাম কিন্তু একে অপরের সঙ্গে জড়িয়ে, আর এতে প্রচুর জল, এখনো প্রচুর জল। খুব ভালো লাগলো। স্থানীয় দুজন মানুষ এখানে কিছু কাজকর্ম করছিলেন, তাদের কাছেই আমরা এই তথ্যটা জেনেও নিলাম, তোমাদের জানিয়েও দিলাম। গোটা ট্রেনটা জাস্ট ছত্তিশগড় না এলে বিরাট একটা ভারতবর্ষ দেখা মিস থেকে যাবে। রেকর্ডিং মোড ট্রাভেলে ছত্তিশগড় রোড ট্রিপ, আর একটা দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে। ছত্তিশগড় যে এত সুন্দর, মানে সত্যি বলতে কি জানতাম না। আর পরতে পরতে যেন চমক। একদিকে পাহাড়, টেবিল টপ সমস্ত মাউন্টেন, তার সঙ্গে জঙ্গল, একটা গা ছমছমে ব্যাপারও আছে, ফাঁকা, মানুষজনের ভিড় নেই, ভীষণ শান্তি। তো এই ট্রিপটাও কিন্তু আমাদের জন্য রোড ট্রিপ হিসেবে, জার্নিগুলো যে খুব বড় বড় তা নয়, একটু ছোটোর মধ্যেই বলতে পারো। প্রথম দিনের জার্নিটাই আমাদের এই ট্রিপের সবচেয়ে বড় জার্নি ছিল। 706 কিলোমিটার। আমরা এসেছিলাম হুগলির বাঁশবেড়িয়া থেকে অম্বিকাপুর। সেই জার্নিটা যদি মিস করে গিয়ে থাকো তাহলে অবশ্যই সেটা দেখে নিও। লিঙ্ক করে দিলাম উপরে আই বাটনে, লিঙ্ক থাকবে নিচে ডেসক্রিপশন বক্সেও। আর তোমরা যদি এই রুটটাই ফলো করতে চাও, আমাদের কাছে যে কোনো গাইডেন্স চাও, আমরা কিন্তু সবসময় আছি, আমাদের নম্বরে যোগাযোগ করতে পারো। হাসদেও নদীর ওপর বাঙ্গো ড্যাম পেরিয়ে অনেকটা চলে এসেছি। ঝাঁ চকচকে 130 নম্বর জাতীয় সড়ক। এভাবেই চলতে চলতে কাঠঘাড়া বলে একটা জায়গায় জলের ট্যাঙ্ক পেরিয়ে ডান দিক নিলাম। In 400 meters at the roundabout, take the third exit and stay on National Highway 130. বেশিরভাগটাই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। সাইনবোর্ডে জন্তু জানোয়ার পারাপারের সতর্কতা। মাঝে মাঝে কোনো নাম না জানা গ্রাম। বহু দূর দূর অন্তর শহর।
আসলে আচানকমার দুটো রাস্তা হয়ে যাওয়া যায়। তোমরা কলকাতা থেকে ট্রেনে এলে পেন্ড্রা রোডে নামতে হবে, সেখান থেকে 8 নম্বর রাজ্য সড়ক ধরে এগোলে কেওনজি, ওখান থেকেই আলাদা হয় আচানকমার আর অমরকন্টক যাওয়ার রাস্তা। দার্রিপাড়া ছাড়িয়ে রাস্তা আলাদা হলো। 130 নম্বর জাতীয় সড়ক ছেড়ে আমরা ধরে নিলাম বিলাসপুর মারওয়াহি বাইপাস রোড। রানীগাঁও থেকে আবার বাঁদিক ঘুরে কোটা রতনপুর রোড। মাঝে গুগল ম্যাপ ভুল রাস্তাতেও ঢুকিয়ে দিয়েছিল। গুগল ম্যাপ মোটামুটি আবার রাস্তা হারিয়ে ফেলেছে, এবং আসলে জঙ্গলের কাছে ম্যাক্সিমাম জায়গাতেই নেটওয়ার্ক থাকে না। তারপর স্থানীয়দের জিজ্ঞেস করে করে অনেক কাঠখড় পুড়িয়ে খুঁজে পেলাম 45 নম্বর জাতীয় সড়ক। তোমাদের জন্য আমাদের জার্নি রুটের গুগল ম্যাপ লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আচানকমার অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ ঢুকে পড়লাম আমরা। এর এখন বাজে ভেতরে 2:15। এখান থেকে আরো 9.2 কিলোমিটার। এটা হচ্ছে ফরেস্টের প্রথম চেকপোস্ট। এই দেখো, এটা হচ্ছে আর্চারি শেখার জায়গা। প্রথমবার আমি দেখলাম এরকম কিছু। বাই দ্য ওয়ে, এই শিবতরাই কিন্তু পুরোটাই আচানকমার অভয়ারণ্যেরই বাফার জোন, এবং আমরা যেখানে যাচ্ছি আমাদের রিসর্টও কিন্তু শিবতরাইতে, দেখতে পাবে তোমরা। এখানে অভয়ারণ্যের ভেতরে খুব বেশি থাকার অপশন নেই। আসার পথে একটাই প্রাইভেট প্রপার্টি চোখে পড়ল, গ্রিন ভ্যালি রিসর্ট। শিবতারাইয়ের পুরোটা জুড়েই আচানকমারের বাফার। দেখতে দেখতে আমরা পৌঁছলাম আমাদের আজকের গন্তব্য বাইগা শিবতারাই রিসর্টে। বাইগা শিবতরাই রিসর্টে পুরো বাঘের যে ব্যাপারটা, সেই ফিলটা রাখার জন্য ওরা কিন্তু ক্যান্টিনটারও নাম দিয়েছেন টাইগার ক্যান্টিন। এটা তোমাদের বলছি তার কারণ ক্যান্টিনটা তো তোমাদের দেখাবো অবশ্যই, সেটাও ঘুরিয়ে দেখানোর মতো। এটা প্রকাণ্ড সাইজের ক্যান্টিন, দেখতেই পাচ্ছ। চারপাশে এরকম কাঁচের বড় বড় জানলা, বিশাল বড়, একসঙ্গে মোটামুটি অনেকজন খেতে পারবেন, মানে প্রচুর টেবিল একসঙ্গে অ্যারেঞ্জমেন্টের। এই পার্টটা হচ্ছে ওদের কিচেন, এবং একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওদের ভেতরে কিচেন, বড় মনিটর দেওয়া রয়েছে, খুব সুন্দর করে সাজানো। আর এই পাশে পুরো খোলা জায়গাটা, এদিকে ওয়াশরুম, এপাশে লম্বা টেবিল। যারা তোমরা একসঙ্গে বড় গ্রুপ আসবে তারা বসে এখানে বেশ একটা পার্টির স্টাইলে মজা করে খাওয়া দাওয়া করতে পারবে। আজকে কিন্তু আমরা পুরো বাঙালি লাঞ্চ খাচ্ছি, তাতে আমাদের আইটেমগুলো বাছাই করা হয়েছে। আমরা এখানে যে সেই আইটেম পাবো এটা প্রায় আমাদের বলতে পারো প্রত্যাশাই ছিল না। আমরা কি খাচ্ছি আজকে? রান্নাটাও আমি যেটুকু বুঝলাম হালকার মধ্যেই, গরমে যেটা খুব জরুরি। আমরা খাচ্ছি হচ্ছে ভাত, প্লেন ডাল, আলু জিরা, হাফ প্লেট মাছ নিয়েছি আমরা, কারণ এদের 1 প্লেট মাছ মানে 4 পিস রুই মাছ। তো হাফ প্লেট মাছ নিয়েছি 2 পিস, আর 2টো সেঁকা পাঁপড় নিয়েছি, আর সঙ্গে একটু লেবু আছে আর পেঁয়াজ আছে, মানে স্যালাড তো সঙ্গেই আর কি দেয়। এখানে রাইস হচ্ছে 1 প্লেট 80 টাকা। আমরা যে মাছ নিয়েছি হাফ প্লেট 150 টাকা।
আচ্ছা, প্লেন ডাল 100 টাকা। কেউ যদি রুটি খায় 15 টাকা পিস। চিকেন বা দেশি মুরগির কিরম কি প্রাইস? দেশি মুরগি নিতে গেলে 1 বা 1.5 কেজির ফুল নিতে হবে, সেটা যাই হোক ওদের হিসেবে ওজনে 1300 টাকা পড়বে। বাঙালিদের কথা মাথায় রেখে ওরা কিন্তু আলু আলু পোস্ত পোস্ত রেখেছেন, করেন। তার রেটটাও বলে দাও। 170 টাকা প্লেট। মাছের কোয়ালিটিটা খুব ভালো, একদম ছোট রুই এবং অসম্ভব মিষ্টি মাছ, কিন্তু গ্রেভিটা খুব ঝাল। আমি বলেছিলাম মিডিয়াম স্পাইসি, এটা মিডিয়াম স্পাইসি হলে রাতে বলতে হবে বিনা স্পাইস কা খানা বানাইয়ে। আমি এই ঝালটা খেতে পাচ্ছি, তবে ঝাল আছে এটা বুঝতে পারছি, বেশ ভালোই ঝাল। যারা ঝাল খেতে পারেন তাদের ভালো লাগবে। একদম ক্যান্টিনের পাশেই একটা সুইমিং পুল আছে, যেটা এই মুহূর্তে পুরো শুকনো দেখতে পাচ্ছ। শুকনো থাকার কারণ আছে যথেষ্ট, আজকে এখানে টেম্পারেচার হাইয়েস্ট হচ্ছে 42 ডিগ্রি, কাজে বুঝতেই পারছো গরমকালে এখানে এই পুলটা মেনটেন করা এদের জন্য খুব দুষ্কর একটা ব্যাপার হবে। কিন্তু ওইখানে খেতে খেতে যখন জল থাকে পুলে তখন তো দারুণ লাগেই দেখতে। আর এই রকম সময়টা যখন অক্টোবরের মানে দ্বিতীয় সিজনে জঙ্গল খোলে, তখন কিন্তু সাফারি করে এসে একটু সুইমিং পুলে ডুব দিতে পারলে আমার মনে হয় ভালোই লাগবে। এই মুহূর্তে তো ততটা মেনটেন মনে হচ্ছে না। আমি আশা করব যে যারা অক্টোবরের পরে আসবেন তাদের জন্য অন্তত একটা জলের ব্যবস্থা থাকবে, কারণ ওটা হলে কিন্তু দুর্দান্ত হবে। এই যে বাইগা শিবতরাই রিসর্ট, এটা কিন্তু এখানে মানে আচানাক মারে সরকারি প্রপার্টি, সেটা তোমাদের বলেছি অলরেডি। এখানে এরকম লনকে ঘিরে টোটাল 16টা কটেজ রয়েছে। সেই কটেজগুলো, আমাদের কটেজ তো তোমাদের দেখাবো ডেফিনেটলি। এই যে 16টা কটেজ, সেই 16টা কটেজেরই আলাদা আলাদা নাম, এবং এই কটেজগুলো মোস্টলি এদের যেটা বন দফতরের অফিসিয়াল সাইট, সরকারি সাইট, সেখান থেকে বুক করা যায় অনলাইনে। আমরাও সেভাবেই বুক করেছি। এবং তার পাশাপাশি 12টা কটেজ অনলাইনে ওরা দিয়ে দেন, এবং তারপর 4টে কটেজ ওদের সবসময় হাতে রাখা থাকে। যদি কেউ এখানে এসে পড়ার পর অফলাইনে বুক করতে চান বা এখানে এসে ইনস্ট্যান্ট বুকিং করতে চান, তাহলেও যদি কোনো সরকারি অফিসার বা ওরকম কোনো যদি এরকম বুকিংয়ের বিষয় না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদা করে ডিমান্ড না থাকলে ওরা অফলাইনেও এরকম 4টে প্রপার্টি বুক করার সুযোগ দেন। এই শিবতরাই রিসর্টে তোমরা যত এরকম কটেজ দেখবে, প্রত্যেকটা কটেজের কিন্তু এক একটা করে নাম দেওয়া আছে। সেই নামগুলোর কারণ আমরা অবশ্য এখনও উদ্ধার করে উঠতে পারিনি, কিন্তু আমাদের কটেজটার নাম হচ্ছে বিরার পানি, 109 নম্বর ঘর। তো রুমের ভেতরটা তোমাদের দেখাবো, বিদিশা দেখাবে তোমাদের। রুমের ভেতরটা তো দেখাবো, তার আগে একটা কথা বলি। ঝিঁঝির ডাকেও যে এত শান্তি হয় সেটা শহরে বা আধা শহরে থাকতে থাকতে তো ভুলে যাই আমরা কাজের চাপে। পান্নায় শেষবার এই ঝিঁঝির ডাকের মধ্যে থাকতে পেরেছিলাম, আর আবার যেন সেই ব্যাপারটা মনে পড়ে গেল শিবতরাই রিসর্টে এসে। এখানে রুমে ঢুকেই দেখতেই পাচ্ছ এটা সুন্দর, এটাকে না দেখে এক ঝলকে আমার প্রথমে মনে হচ্ছিল আরে অয়েল পেন্টিং এর মতো যেন, তারপরে বুঝলাম এরকম করে একটা ওয়ালপেপার বা ওয়াল পেন্টিং এখানে করা হয়েছে। রুমটা এত বড়, আমি বলেছি যে এখানে মোটামুটি আমরা ফুটবল খেলতে পারি এরকম একটা রুম, দুজনের জন্য বিশাল বড়। আর ঢুকেই এই যে বেতের চেয়ার আর বেতের টেবিল, এটা কিন্তু জঙ্গলের সিগনেচার। পুরোনো দিনের জঙ্গলের প্রপার্টিতে বা ফরেস্ট রেস্ট হাউসে যারা গেছেন তারা খুব রিলেট করতে পারবেন এটার সঙ্গে। এখানে একটা কাবার্ড আছে, জিনিস রাখার যথেষ্ট জায়গা। আমি কিন্তু আক্ষরিক অর্থেই বলেছিলাম ফুটবল খেলা যেতে পারে। এই বিছানার সাইজ পুরো রুমটা প্রদীপ্ত তোমাদের দেখাচ্ছে কতখানি স্পেস দেখো। এখানে ড্রয়ার আছে বিছানার দুদিকেই, ওদিকে আবার একটা বসার জায়গা আছে, রেডি হওয়ারও অনেকখানি জায়গা আছে, দেখাচ্ছি পরে। আর এইখানে
টেলিভিশনটা যে কেন আছে এটা একটু মন খারাপ হয়েছে। টেলিভিশনটার কোনো প্রয়োজন হয় না জঙ্গলে এসে। এখানে একটা ফুল লেংথ মিরর আছে, পুরোনো দিনের, আমাদের সবার বাড়িতে ড্রেসিং টেবিল আছে, পুরোনো দিনের কাঠের ড্রেসিং টেবিল, এটা এক্স্যাক্টলি সেই জিনিসটা। আর এই জায়গাটা হচ্ছে এখানকার অ্যাট্রাকশন। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, এখানে ঝিঁঝির ডাকটা এত সুন্দর আসছে, এটা কিন্তু পুরোটাই জঙ্গল। এই যে ফেন্সিংটা, এটা হচ্ছে এই প্রপার্টির চারিদিকে দেওয়া আছে এই ফেন্সিং। আর ওদিকটা পুরো ঘন জঙ্গল, কোর জঙ্গল। জঙ্গলের বাকিটা তো আমরা এক্সপ্লোর করবই, আপাতত রুমে এসে বাথরুমটা এক্সপ্লোর না করলে কি করে হবে। পুরোনো দিনের কিন্তু ওয়েস্টার্ন স্টাইলের, মানে কোমরটা ওয়েস্টার্ন স্টাইলের, গিজার আছে, যেটা আমি শুরুতেই বলছিলাম যে আধুনিকতার ছোঁয়া সমস্ত টেকনোলজিতে এবং তার ব্যবহারে এখানে আছে। বেসিনটাতেও দেখতে পাচ্ছ, খুব হাইফাই কিছু না মনে হতে পারে, কিন্তু বেশ ভালো। ডাবল বেড এসি রুম, এখানে এই ধরনের রুমই আছে শুধুমাত্র। আর এটার ভাড়া আমাদের লেগেছে 2500 টাকা। সত্যি বলতে কি, এমন পাণ্ডববর্জিত জায়গায় এরকম ফেসিলিটি আশাই করিনি। বিশাল জায়গা জুড়ে এই রিসর্ট, সব ঘুরে দেখতে আর বুঝে উঠতেই একবেলা লেগে যায়। তোমরা এখানে থাকতে চাইলে অনলাইনে রুম বুক করতে পারো, সব ডিটেলস ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এই যে শিবতরাই বাইগা রিসর্ট, এটা যে এত বড়, এত ভাস্ট, এটা ছবি দেখে আন্দাজ ছিল না। ছবি দেখে সত্যি আমাদের আন্দাজ ছিল না, ঘুরতে কারণ কোনো সময় লাগছে রেফারেন্স রীতিমতো। পাইনি আমরা। হ্যাঁ, রেফারেন্স না পাওয়াটা খুব অদ্ভুত একটা ব্যাপার ছিল। খালি তারপর আমরা ডিসাইড করলাম গিয়ে যা দেখবো তাই তোমাদের দেখাবো। এই প্রপার্টিটার সঙ্গে, এটার ডেকোরের সঙ্গে রণথাম্বরের ট্রি হাউস দ্য পাগমার্কের মিল আছে। এটা কোর জঙ্গলের খুব কাছে, সেই হিসেবে দেখতে গেলে এটা কার সঙ্গে মিল আছে? অবশ্যই একেবারে বলতে গেলে পুরো ফেসিলিটির দিক থেকে একরকম না হলেও লোকেশন এবং যতটা ভাস্ট, তাতে পান্না, কিন্তু পান্নার সঙ্গে খুব মিল আছে পান্নার না? যে মাডলা জঙ্গল ক্যাম্প, হ্যাঁ, সত্যি পান্নারই খুব মিল পাচ্ছি। ওই ব্লগটা ইনফ্যাক্ট তোমরা দেখতে পারো, খুব ভালো, মানে প্রপার্টিটা খুব ভালো লাগবে। ওখানে কিন্তু মানে জঙ্গলের ধারে ব্যালকনিতে বসেও জঙ্গলের ফিল পাওয়া যায়। আর অনেক সময় ওখানে সাইটিংও হয়ে গেছে ওভাবে, এরকম হিস্ট্রি আছে। যাই হোক, সেই ব্লগটা ওপরে লিঙ্ক করে দেবো আই বাটনে। আর যদি এই ব্লগটা শেষ করে দেখতে চাও তাহলে নিচে ডেসক্রিপশনে লিঙ্কটা থাকবে, ওখান থেকে দেখো। ভেতরেই একখানা নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার আছে, তো এখন সেটাতেই আমরা যাচ্ছি লাঞ্চের পর। চলো তোমাদের দেখাবো পুরো প্রপার্টিটাই। যদি তোমরা ঘুরতে চাও একবেলা, শুধু প্রপার্টিটাই কোথায় কি আছে সেটা দেখতে দেখতে সময় কেটে যাবে। এখানে অনেক রকম ছোটোখাটো অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা কিন্তু আছে। ওদিকে জিপ লাইনিংয়ের, এটা আমি দেখলাম। তারপরে ওই সে জঙ্গলের ওই ক্লাইম্ব করে না, হ্যাঁ হ্যাঁ, ওয়ালগুলো, নেটের ওয়ালগুলো ক্লাইম্ব করে, ওটাকে কি বলে এই মুহূর্তে মনে পড়ছে না। ইস, ওটা আছে। এই যে দেখো, তার মানে এখানে দু রকম হতে পারে। এগুলো তো সুপারভিশন ছাড়া হবে না, হয়তো এগুলো ট্রেনিং হয়, সেটা একটা হতে পারে, অথবা এটা কারো তত্ত্বাবধানে কোনো সময় খোলা থাকে নিশ্চয়ই। ওই যে দেখা যাচ্ছে দূরে, ওটাই হচ্ছে এখানকার নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। অসম্ভব সুন্দর করে কিউরেট করে সাজানো হয়েছে। ঠিক আছে, তবু আমরা অন্তত গিয়ে দেখে আসি সামনে থেকে প্রপার্টিটা কীরকম। এই হলো নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার এখানে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দরজা দেখছো ফাটক বন্ধ। এখানে একটা পাল্লা খোলা আছে, ভিতরে আরও দরজা আছে, কিন্তু সেটা বোধহয় বন্ধ আছে। এবং যেটা ওনারা বললেন, এই নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারটা যখন ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো বড় অফিসাররা আসেন, বা অনেক সময় এখানে অনেক বন দফতরের মিটিং ফিটিং হয়, সেই সময় কিন্তু খোলা থাকে। হ্যাঁ, আমরা আজকে এসে বন্ধ দেখছি, আজকে রবিবার, হয়তো সেই কারণেও হতে পারে, আমরা জানি না সেটা নির্দিষ্ট কারণ। কিন্তু তোমরা এসে এইখানে থাকলে অবশ্যই একবার এখানে ঢু মেরো, কারণ ভেতরে নিশ্চয়ই অনেক কিছু দেখার থাকবে।
রিসর্টের সঙ্গে এটাই বন দফতরের হেডকোয়ার্টার্স। অফিসার আর সাধারণ কর্মীদের কোয়ার্টারও এই ক্যাম্পাসের মধ্যেই। দুপুরে ঢোকার সময় রিসেপশন লাগোয়া একটা সুভেনির শপ দেখেছি, ওটাও বন দফতরের নিজস্ব। আসলে এই জঙ্গলে থাকার তো খুব বেশি অপশন নেই। কেওনচি হয়ে এলে আশেপাশে দুটো প্রাইভেট প্রপার্টি, একটা শাল ভ্যালি রিসর্ট, একটু দূরে দ্য রয়্যাল রিভার রিসর্ট, নয়তো লামনি ফরেস্ট রেস্ট হাউসে থাকা যায়, একদম জঙ্গলের মধ্যে। তবে সেখানে থাকতে গেলে বন দফতরের অনুমতি লাগে। শাল, শিমুল, জারুল, কত কত রকমের গাছ যে এখানে আছে এই প্রপার্টিটার ভেতরে, মানে চিন্তা করা যায় না। আর শীতকালে যেমন পাতা ঝরে, গ্রীষ্মেও কিন্তু প্রবল তাপে গাছ প্রায় ন্যাড়া হয়ে যায়। তবে তারও কিন্তু একটা অন্য বিউটি আছে। আচ্ছা, যত সন্ধে মানে বিকেল বেলা পড়ে আসছে, তত একটা জঙ্গলের এটা বাড়ছে না? এই যে ঝিঁঝির ডাকটা বাড়ছে, আলোটা পড়ে আসছে, গাছের পাতাগুলো ন্যাড়া, একটা অদ্ভুত রোমাঞ্চকর পরিবেশ। মানে আমি জানি না আমরা সাফারিতে বাঘ দেখবো কি না, আমাদের আর তোমাদের কপালে যৌথভাবে কি আছে, বাট এই এক্সপিরিয়েন্সটা দুর্দান্ত। এই অংশটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভেতরে ঢোকা যায় না পারমিশন ছাড়া, কারণ এই গোটা ক্যাম্পাসটার মধ্যেই এখানে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসও রয়েছে, এবং তার পাশাপাশি বেশ কিছু বাংলো বা কোয়ার্টার টাইপও করা আছে। অর্থাৎ ফরেস্টের যারা অফিসার বা যারা ইনচার্জ, তারা কিন্তু এখানে থাকেন। অনেক সময় যারা নিয়মিত থাকেন তাদের জন্য কোয়ার্টার আছে। আর যখন কোনো বড় অফিসাররা বা ফরেস্ট ডিপার্টমেন্টের হোমরা চোমরা যারা, তারা যখন এখানে আসেন কোনো মিটিং বা কোনো পরিদর্শনে, তখন তাদের থাকার ব্যবস্থাও কিন্তু এই কমপ্লেক্সের ভেতরেই সরকারি বিভিন্ন বাংলো সেগুলোতে হয়। আমরা যেদিকে যাচ্ছি, এরপর ধীরে ধীরে টুরিস্টদের থাকার জায়গাটা শেষ হয়ে ওদের থাকার জায়গাটা শুরু হয়। মানে এখানে ফরেস্টের অনেকে থাকেনও। একদম, এখানে একটা রেঞ্জ অফিস এবং রেঞ্জ অফিসারদের থাকার বন্দোবস্ত সেসবও কিন্তু রয়েছে। পর 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 এইগুলো যেগুলো দেখছো, এগুলো হচ্ছে ব্যাক সাইড। এখানেই কিন্তু সমস্ত ওই যেটা বলছিলাম, যারা ফরেস্টের অফিসার বা কর্মচারী, তাদের থাকার বন্দোবস্ত। আর এই দিকটা, এই দেখো আস্তে আস্তে সূর্যের আলোটা পড়ে আসছে, এদিকটা হচ্ছে পুরো জঙ্গল, একদম ঘন জঙ্গল, কোর জঙ্গল। চলো আমরা একটু ফেন্সিংয়ের দিকটাও এগিয়ে গিয়ে দেখি। এই যেগুলো দেখছো, এগুলো কিন্তু নতুন স্ট্রাকচার, বুঝতেই পারছো নতুন কনস্ট্রাকশন হয়েছে। এবং এখানে ব্যাংকোয়েট বা কোনো অনুষ্ঠানের জন্যও কিন্তু ভাড়া দেওয়ার প্রভিশন আছে। ভেতরে যথেষ্ট বড় স্পেস। আর এই পাশটায় এখানে সমস্ত জঙ্গল এবং হাতি সংক্রান্ত অনেক ইনফরমেশান দেওয়া আছে। বারবার বলছিলাম যে এখানে তোমরা এলে, জন্তু জানোয়ার জঙ্গলে আগ্রহ থাকলে অনেক কিছু নতুন কিছু জানতে পারবে। আমরা যে লনটায় রয়েছি, এটা কিন্তু এখানে ছোটদের জন্য ছুটোছুটি করার, খেলাধুলো করার দারুণ জায়গা। তাছাড়াও ওদের জন্য এখানে কিন্তু আরও অনেক কিছু রয়েছে, সেগুলোও একটু তোমাদের দেখাই। অবশ্য শুধু ছোটদের নয়, বড়দের জন্যও একটা প্রায় ওপেন এয়ার জিমের মতো করা আছে। দেখো এখানে এই জিনিস এর আগে আমরা মাকুলা কোচায় দেখেছি, সেটা ঝাড়খণ্ড বন দফতরের তরফ থেকে করা হয়েছিল। এইখানে দেখো সমস্ত ওপেন এয়ার জিমের মতো ব্যবস্থা। যারা শরীর সচেতন এবং শরীরচর্চা করেন, তাদের জন্য এগুলো কিন্তু খুব দুর্দান্ত। এবং তোমরাও এসে সকালবেলা এখানে যদি সময় কাটাতে চাও, সেটা ভালো। ওইখানে একটা ওয়াচ টাওয়ার করা আছে। এখানে প্রপার্টির ভেতরে ওয়াচ টাওয়ার জেনারেলি আমরা খুব বেশি জায়গায় দেখিনি, এখানে এরকম একটা চোখে পড়লো। সেই ওয়াচ টাওয়ারটা থেকে ইচ্ছে আছে তোমাদের আজকে সানসেট দেখানোর, কারণ ওপাশটা কিন্তু পুরোটাই জঙ্গল। দেখাবো পুরোটাই ঘুরিয়ে।
অনেকেই কিন্তু এটা জানেন যে এপ্রিল মে মাস যে কোনো জঙ্গলে, বিশেষত টাইগার রিজার্ভে সাইটিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ওই যে হিটটা, ওটার ভয়ে ছত্তিশগড় বা মধ্যপ্রদেশ এই দিকটা এই সময় এত গরমে অ্যাভয়েড করেন। কিন্তু তাদের জন্য একটা ছোট্ট কথা বলি, জঙ্গলের টেম্পারেচার দেখে ভয় পাবে না। এই যে বিকেল হয়ে গেছে এখন, যত বেলা পড়ছে, হ্যাঁ যত বেলা পড়ছে, একটু আগে আমরা যখন এসেছি তখনই যে 42 ডিগ্রি গরম ছিল, এখন মালুমই পাওয়া যাচ্ছে না। এত হ্যাঁ মানে তাড়াতাড়ি হিটটা যত তাড়াতাড়ি চলে জঙ্গলে যাচ্ছে। বোঝা যায়, আবার বেলা পড়ার সঙ্গে সঙ্গে তত তাড়াতাড়ি কিন্তু ওই হিটটা কমতে শুরু করে দেয়। হ্যাঁ, কাজেই সন্ধ্যেবেলা খুব মনোরম হয়ে যায়। সাইটিং যদি করতে চাও, সব থেকে বেশি প্রবাবিলিটি কিন্তু এই দিকগুলোর জঙ্গলে এই মে মাসটাতেই থাকে, যখন জঙ্গল ঝলসে যায় পুরো। তো ভয় না পেয়ে চলে এসো, ভালোই লাগবে। খুব কম প্রপার্টির ভেতরে আমরা কিন্তু এইরকম ওয়াচ টাওয়ার দেখেছি। হ্যাঁ, প্রপার্টির মধ্যে দাঁড়িয়ে এখানে বিদিশা এখন একটা অসাধারণ সানসেট দেখছে। হ্যাঁ, বিশ্বাস করো, একটুও বাড়িয়ে বলছি না না সত্যি। দেখিয়ে দিচ্ছি তোমাদের জাস্ট। মে মাসে এদিকে এমনিতেই দেরিতে সূর্যাস্ত হয়। সানসেট হতে হতেই 6:45 বেজে গেল। এইরকম একটা বিকেল যেখানে শুধু ঝিঁঝির ডাক আছে, অসাধারণ একটা সানসেট আছে, আর যেখানে তুমি চাইলেই শুধু জাস্ট চোখ আর কান দিয়ে জঙ্গলকে ফিল করতে পারবে, এটাকেই আমরা কিন্তু বলি স্লো ট্রাভেল। আর রেকর্ডিং মোড ট্রাভেলের মন্ত্রটাও কিন্তু স্লো ট্রাভেল ব্লগ বানানো। আজ আমরা এসেছি এই সাইড দিয়ে। যখন আমরা এলাম, কোটা লাস্ট শহর পড়লো এবং তারপর প্রায় 11 কিলোমিটার আমরা এগিয়ে এলাম। এই রাস্তাটাই সোজা চলে গেছে ওই যে দূরে দেখতে পাচ্ছ, আমি দেখো তোমাদের যতটা জুম করা যায় দেখানোর চেষ্টা করছি। ওই দূরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফরেস্টের কোর জোনে ঢোকার গেট। আচানাকমার টাইগার রিজার্ভের সরকারি প্রপার্টি শিবতরাই বাইগা রিসর্ট, তার বোর্ড, এবং এখানেই কিন্তু সাফারি বুকিংয়েরও কাউন্টার আছে ভেতরে। যারা এখানে এসে জঙ্গল সাফারি করতে চাও, অনলাইনে যদি টিকিট না বুক করে আসো তাহলেও অপশান আছে, তবে এখানে লিমিটেড সংখ্যক জিপসি বা জিপ, সেই জন্য সেটা কিন্তু এলেই যে তোমরা পাবে সেটা নাও হতে পারে, এবং যদি সাফারি ফুল না হয়ে যায় সব গাড়ি তাহলে কিন্তু পেতে পারো। সুতরাং একটা চান্স ফ্যাক্টর থেকে যায়। সন্ধ্যের পর সব কটেজে আলো জ্বলে উঠল, ঝিঁঝির ডাকটা আরো বেড়েছে। লন থেকেই মাঝে মাঝে কানে আসছে জঙ্গলের সব অচেনা আওয়াজ। সেদিন রাতে রুটি আর দেশি চিকেন দিয়ে একটু আগেই ডিনার করে নিলাম, পরদিন ভোর ভোর সাফারিতে বেরোতে হবে বলে। সে গল্প বলবো পরের পর্বে। তার আগে বলো, এই পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখো। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। তোমরা যারা জঙ্গল ভালোবাসো, আমরা কিন্তু এই সিরিজে আরো বেশি করে তোমাদের সাপোর্ট চাই। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আগেই সাবস্ক্রাইব করা থাকলে বেল আইকনে অল নোটিফিকেশন এনেবল আছে কিনা দেখে নিও। ইনস্টাগ্রাম, ফেসবুকেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করতে ভুলো না। এই পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করো এই নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।